আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ডাক স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা গতকালকে দেখতে পেলাম যে মার্কেটে একটা মার্কেটে উভয়মুখী আর কি চাপ আছে। যেরকম ক্রেতা আছে সেরকম বিক্রেতাও আছে। এবং যদি আমরা স্পষ্টভাবে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো যে মার্কেটে গতকালকে আমরা 98টি কোম্পানি আপ হয়েছে এবং 246টি কোম্পানি ডাউন হয়েছে এবং 47টি অপরিবর্তিত এবং লেনদেনের ভলিউমটাও কিন্তু গত দিনে কিছুটা কমেছে। সেই সাথে যদি দেখি তাহলে ক্লোজিংকে দেখতে পাচ্ছি যে মাত্র 10.42%-এর মতো 10.42 পয়েন্টের মতো মার্কেট নেগেটিভ ছিল। সো এই দিক থেকে যদি চিন্তা করি বা বিবেচনা করি তাহলে দেখতে পারবো যে ডিএসসি 30-তে কিন্তু আমরা পজিটিভনেস দেখতে পাচ্ছি, অর্থাৎ যেগুলো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি, যেগুলা ফান্ডামেন্টাল কোম্পানি, সেগুলো কিন্তু আমরা একটা মোটামুটি একটা পজিটিভনেস দেখতে পাচ্ছি। সেই সাথে দেখতে পারবেন যে গতকালকে আমরা লিন্ডিভিডিতে প্রচুর ভলিউম দেখতে পেয়েছি এবং পজিটিভনেসও দেখতে পেয়েছি, যে জায়গায় মার্কেটটা কিছুটা স্টেবল করতে তার অনেক বড় একটা ভূমিকা ছিল। সেই সাথে যদি মার্কেট ম্যাপের মধ্যে দেখেন তাহলে দেখতে পারবেন যে অলিম্পিক আছে, অলিম্পিকেও হিউজ লেনদেন হয়েছে। সেই জায়গায় 43.57 কোটি টাকা লেনদেন হয়েছে। তাছাড়া যদি দেখেন ব্যাংক সেক্টরেও মোটামুটি একটা পজিটিভনেস ছিল। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেগুলো ওয়েটেড স্টক, যেগুলোর ফান্ডামেন্টাল ভালো এবং ভারী স্টক, সেগুলো কিন্তু পজিটিভ থাকার জন্য কিন্তু গতকালকে আমরা মার্কেটে নেগেটিভনেস অনেক কম দেখতে পেয়েছি। তাছাড়া যদি দেখি দুর্বল ভিত্তি সম্পন্ন কোম্পানিদের কিন্তু ম্যাক্সিমাম প্রাইস ফল করছে। যদি আমরা টপ লুজারে দেখি তাহলে টপ লুজারের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে রূপালী লাইফ, মিউচুয়াল ফান্ড, ফাইন্যান্স সেক্টরে লঙ্কা বাংলাও কিন্তু অনেকটা গতকালকে নেগেটিভ ছিল। তাছাড়া মোটামুটি সব সেক্টরের কিছু কিছু শেয়ার নেগেটিভনেস ছিল। সোনালী পেপার আপনার বিগত অনেক দিন যাবৎ আমরা নেগেটিভনেস দেখতে পাচ্ছি। সো হয় কি, আপনাদের যখন একটা স্টক ফলিং অবস্থায় থাকে, যেমন এই স্টকটা যদি আমরা দেখি এক সময় 500-600 টাকার রেঞ্জে ছিল, ঠিক আছে, 600 টাকা ছিল। তারপরে যখন খুব সম্ভবত কত হবে, ফ্লোরটা ছিল 610 বা 615-এর কাছাকাছি। তো পরবর্তীতে যখন ফ্লোর উঠে যায় তখন মার্কেটে আমরা হিউজ নেগেটিভনেস দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু যখন ফ্লোরে ছিল তখন কিন্তু আমরা 615 টাকা 10 পয়সা। সো 615 টাকায় কিছুদিন থাকার পরে 2 মাস পর কিন্তু একটা 100-150 টাকার একটা মুভমেন্ট আসতো। বাট যখন মার্কেট থেকে ফ্লোর উঠে দেওয়া হলো তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা কন্টিনিউয়াসলি নেগেটিভ হচ্ছে, এখানে কোনো বায়ারই পাচ্ছে না। সো যদি আমরা কোনো ইন্ডিকেটর দিয়ে এই জায়গায় মাপতে চাই তাহলে কোনো ইন্ডিকেটরই কিন্তু কাজ করে নাই। যদি এই জায়গায় দেখার চেষ্টা করি, এই জায়গায় ডাবল বটমের মতো একটা তৈরি করছে। তারপরে ডাব্লিউ প্যাটার্ন তৈরি করার পরে যতটুকু ডাব্লিউ প্যাটার্ন তৈরি করার অতটুকু করার পরে মার্কেটে কিন্তু আবার সেলিং চলে আসছে। সো আমি আপনাদেরকে এই মুহূর্তে সাজেস্ট করতে পারতেছি না যে স্টকটা বাই করার জন্য বা হোল্ড করার জন্য, বাট এটুকুই বলবো যে যখন একটা স্টক ফল অবস্থায় থাকে তখন তার যদি ফান্ডামেন্টালটা যদি ভালো না হয় তাহলে সে স্টকটা আমাদেরকে এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। এখন মনে করেন এই জায়গায় যদি 200 টাকা প্রাইস আমি বলি তাহলে 200 টাকা আমার কাছে যৌক্তিক মনে হতে পারে, কিন্তু মার্কেটের কাছে এটা অযৌক্তিক মনেও হতে পারে। সো
এইটুকু বিবেচনায় রাখবেন যে যখন একটা স্টক কন্টিনিউয়াসলি ফল করতেছে তখন সেটা থেকে দূরে থাকা উচিত। যদি আপনি কোনো ভ্যালুয়েশন মেথডের মাধ্যমে বুঝতে পারেন যে না এটা হিস্টোরিক্যাল নিচে চলে আসছে, তাহলে আপনি তখন বাই করতে পারেন। ঠিক আছে, তো এটুকুই। আর এই স্টকটাতে আমি বাই করতে বলবো যখন দেখবো যে মার্কেট মোটামুটি একটা রেঞ্জে এসে স্টেবল হয়ে গেছে, যেমন 150 থেকে 180 এই রেঞ্জে এসে স্টেবল হয়ে গেছে, তখন আমি দরকার হলে 190 টাকা দিয়ে আবার এই স্টকটা বাই করব। বাট এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে একটু অ্যাভয়েড করা উচিত। সো স্টকগুলোতে এইরকম থাকা উচিত। তারপর আমরা ওয়ালটন এবং অন্যান্য শেয়ারগুলোও মোটামুটি নেগেটিভনেস দেখতে পাচ্ছি, এখানে অনেক বড় একটা আছে। সো মূলত পেপার সেক্টরে আমি যেটা দেখলাম যে পেপার সেক্টর যদি দেখি, পেপার সেক্টরটা গত কিছুদিন যাবৎ অনেক অনেক খারাপ একটা অবস্থায় আছে। দেখতেই পাচ্ছেন যে 3.30% মতো গতকালকেও ফল করছে। সো আমি এই মুহূর্তে এটা থেকে একটু দূরে আছি। যেটা আমার কাছে মনে হয় যে যেহেতু অনেক ফান্ড আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে ঢুকছে। সো আমার মনে হয় যে ব্যাংকিং সেক্টর একটু লম্বা সময়ের জন্য হোল্ড করে রাখলে ভালো একটা আমি পজিটিভ রিটার্ন পাবো। সো আমার কাছে যেটা মনে হয় যে ব্যাংকিং সেক্টরটা একটা বেস্ট মোমেন্টামে আছে। আর আমি সব সময় চেষ্টা করি যে যে সকল স্টকগুলোতে আপনার ডিভিডেন্ড ইল্ডটা বেশি থাকে, অর্থাৎ আমি চাই যে যদিও আমি ক্যাপিটাল গেইন যদি না করতে পারি, তো এই স্টকটা যেন বছর শেষে আমাকে তার ডিভিডেন্ড ইল্ডটা দিয়ে দেয়। এবং আমি চেষ্টা করি যে কোনো স্টক যাতে লসে বা অতিরিক্ত লসে সেল না করা লাগে। সো এই ক্ষেত্রে ব্যাংক সেক্টর হতে পারে উত্তম একটা সেক্টর। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বিগত কিছু কোয়ার্টার যাবৎ ব্যাংক সেক্টরের বেশিরভাগ স্টকেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে যে কোনো র্যান্ডমলি দেখতে পারেন যে পজিটিভ হচ্ছে, তাদের কোয়ার্টারগুলো কিন্তু একটু হলেও কিন্তু পজিটিভনেস আমরা দেখতে পাচ্ছি, স্টেবল এবং পজিটিভ। ঠিক আছে, দুইটাই একসাথে আছে। সো আমি কিন্তু আপনাদের সামনে কোনো স্টক প্রিফার করতেছি না, বাট আমি আপনাদেরকে এতটুকুই দেখাচ্ছি যে আমি র্যান্ডমলি চুজ করতেছি এবং সেগুলো কিন্তু সবগুলোই পজিটিভ। সো এই জায়গায় আমাকে এটা বলতে হবে না যে আপনি এই স্টকটা বাই করেন বা এটা করেন। সো এটা আপনাদের কাজ, আপনারা করবেন। দেখতে পাচ্ছেন যে প্রায় ম্যাক্সিমাম স্টকই আপনাকে পজিটিভ এবং স্টেবল দেখাচ্ছে। ঠিক আছে, হয়তো বা 20% বা 20% নেগেটিভ থাকবে, এটাই স্বাভাবিক। বাট ওভারঅল সেক্টরে যদি আমরা বিবেচনা করি তাহলে ওভারঅল সেক্টরটা কিন্তু পজিটিভ একটা ধারায় আছে, পূর্বে আছে। এখন যেহেতু আমরা অনেকগুলো গুড গভর্নেন্স ব্যাংকিং সেক্টরে আসতে যাচ্ছে এবং ফাইন্যান্স সেক্টরে আসতে যাচ্ছে, সো আমরা আশা করতে পারি যে যদি যৌক্তিক প্রাইস থাকে তাহলে অবশ্যই এটা হোল্ড করে রাখা উচিত এবং ভালো একটা রিটার্ন জেনারেট করা সম্ভব ইনশাল্লাহ। আর আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিগত দিনগুলোতে আমরা গত এক সপ্তাহ বা 2 সপ্তাহ থেকে আমরা যে মার্কেটে একটা হাই টাচ করে যে ফলিংটা হয়েছে, সেই ফলিংয়ে কিন্তু আমরা মৌলভিত্তিক কোম্পানি যেগুলো আছে, পূর্বেই আমি বলছি যে যেগুলো ফান্ডামেন্টাল স্টক আছে সেগুলো কিন্তু অনেকগুলোই পজিটিভলি মুভ করতেছে। যদি আমি দেখাই যে ইবনে সিনা, বিসি বা ব্র্যাক ব্যাংক, এগুলো কিন্তু আপনার অনেকটা পজিটিভই আছে এবং এখন পর্যন্ত এগুলো স্টকের কিন্তু এই যে চার্ট দেখতেছেন এগুলো কিন্তু এখনও বাড়তেছে। বাট অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ফল করতেছে। অন্যান্য যে স্টক আছে সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ফল করতেছে। ঠিক আছে, এখন মনে করেন সাপোর্ট, আমি ইন্ডেক্সের সাপোর্ট দেখালাম বা রেজিস্ট্যান্স দেখালাম, সবগুলোর জন্য কিন্তু সমানভাবে কাজ করে না।
ইন্ডেক্সের সাপোর্ট সব শেয়ারের জন্য সমানভাবে কাজ করে না। যেমন ব্যাংকিং সেক্টরের জন্য একরকম কাজ করবে, ফুড সেক্টরের জন্য একরকম কাজ করবে, ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য একরকম কাজ করবে, ইন্স্যুরেন্স সেক্টরের জন্য আরেক রকম কাজ করবে। আবার ইন্স্যুরেন্সের কোম্পানির মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরেরটা ইন্স্যুরেন্স কোম্পানির সবগুলোর সাথে একইভাবে কাজ করবে না, বাট বেশিরভাগের সাথে কাজ করবে। সো আমার বোঝানোর অর্থটা এই হচ্ছে যে মার্কেট বর্তমানে আছে 5,728 পয়েন্ট ওভারঅল ইন্ডেক্স, ঠিক আছে। তো এই ইন্ডেক্সের মধ্যেও কিন্তু আমরা সর্বোচ্চ দেখতে পেয়েছি 6,200 পয়েন্ট পর্যন্ত। দেন মার্কেট কিছু নিচে আসছে, আবার একটু উপরে গেছে, আবার একটু নিচে আসছে। সো আমরা 5,200 পয়েন্ট পর্যন্ত দেখছি। সো অনেকগুলো স্টক আছে যেগুলো 5,200 পয়েন্ট অবস্থায় থাকায় যে প্রাইসে ছিল বর্তমানে তার চেয়েও নিচে চলে গেছে, ঠিক আছে। আর অনেকগুলো স্টক আছে যেগুলা 6,200 পয়েন্টে ছিল, তার চেয়েও অনেক উপরে চলে গেছে। সো ইন্ডেক্স সবার জন্য একইভাবে কাজ করবে এটা আমরা আশা না করাটাই বেটার হবে। তার চেয়ে বরং আমাদেরকে দেখতে হবে যে যেই সকল স্টকগুলা তাদের গ্রোথ আছে, ইপিএসের মধ্যে গ্রোথ আছে বা ইন ফিউচারে তারা ভালো করতে পারবে, সেই সকল স্টক আমাদেরকে বাই করা উচিত। এখন আমি আপনাদেরকে বলবো লিনডিভিডির, যেটা আমার কাছে মনে হয় যে আপনাদের অনেকের কাছে ক্লিয়ার না ব্যাপারটা। সো এত তার প্রাইসটা হাইক হলো কেন, বা তার কি এমন ঘটছে। সো লিনডিভিডি কিন্তু তার ইনটার্ম যে ক্যাশ ডিভিডেন্ড সেটা কিন্তু ঘোষণা করছে, এবং সেই জায়গায় আমরা হিউজ একটা ডিভিডেন্ড ঘোষণা করছে, সেটা হচ্ছে যে 410 টাকা বা 4,100% ক্যাশ ডিভিডেন্ড, ঠিক আছে। সো 410 টাকা করছে, দুঃখিত, 410 টাকা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। এবং যদি দেখি তাহলে তার ইপিএস কিন্তু 415 টাকা। সো একটা স্টক 415 টাকা ইনকাম করছে, বা আর্নিং পার শেয়ার, তার আর্নিং পার শেয়ার 415 টাকা, সে 410 টাকা দিয়ে দিচ্ছে, তার মানে তার হাতে 5 টাকা মাত্র রাখছে। সো এটাও একটা ভাবার বিষয় যে সবগুলা ক্যাশ কেন দিয়ে দিতেছে। যদি আমরা দেখি তাহলে এই যে কী বলে সেটা আমরা একটু পরে দেখি। তো গতকালকে আমাদেরকে বলতেছে যে কোম্পানি হ্যাজ ইনফর্মড দ্য বোর্ড অফ ডাইরেক্টর অ্যাপ্রুভড দ্য ইন্টারিম ডিভিডেন্ড অফ 410 টাকা পার শেয়ার। 10 টাকা দামের প্রতিটা শেয়ারে 410 টাকায় ইস্যু করছে, এবং তার ইন্টার্ম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তার অভ্যন্তরীণকালীন ফাইন্যান্সিয়াল ডাটার উপরে বেস করে ইপিএস হয়েছে, আপনাদেরকে পূর্বে বলছি যে 415 টাকা, এবং তার নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার কিন্তু নেট অ্যাসেট ভ্যালু কিন্তু বৃদ্ধি পেয়েছে। এমন নয় যে সে তার সম্পদ বিক্রি করে সেইটা দিচ্ছে, যেটা গতবার ছিল 371 টাকা, আর এবার তার সম্পদ দাঁড়াচ্ছে 632। সো অলমোস্ট এই জায়গায় তার ডাবল আমরা দেখতে পাচ্ছি। তারপরে গতবার ছিল নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু আমরা গতবার থেকে বেশি দেখতে পাচ্ছি। গতবার তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল 8 টাকা 38 পয়সা, এবার তার 13 টাকা, অর্থাৎ সব ক্ষেত্রে আমরা ডাবল দেখতে পাচ্ছি। সো আমার কাছে মনে হয় যে এটা যেহেতু নিয়ার অ্যাবাউট 12 উইক লোতে তার 880 টাকা ছিল। সো হাইয়েস্ট 2800 পর্যন্ত গতকালকে গেছিলো। সো আমার কাছে মনে হয় যে এটা 3x পর্যন্ত হতে পারে, 2400 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, বাট এটা আমি বলবো না যে যাবে। যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে 1600 টাকার কাছাকাছি একটা আমাদের পূর্ব থেকে
রেজিস্ট্যান্স ছিল, সেই জায়গায় মার্কেট অনেকটা স্ট্রাগল করে 1600 টাকাকে ওভারকাম করার জন্য, বাট এই জায়গায় হিউজ একটা সেল প্রেশার চলে আসে। সো 1600 টাকা আমাদের জন্য একটা আপাতত একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। বাট সেই সাথে আমরা সাপোর্ট যদি দেখি, সাপোর্টের এই মুহূর্তে যদি চিন্তা করি, তার যেহেতু হিউজ একটা গ্রোথ এবং তার বিজনেস গ্রোথ বলি, তারপরে তার সব কিছুই হিউজ। সো নেয়ার অ্যাবাউট 1300 বা 1200 পর্যন্ত আমরা সাপোর্ট পাবো, ঠিক আছে। সো আমার মনে হয় না 1200 নিচে আসতে পারে, আর গেলে 2400 পর্যন্ত যেতে পারে। সো রিস্ক নিতে হবে, আর রিস্ক যার ব্যক্তিগত ব্যাপার, আমি কাউকে সাজেস্ট করবো না। গতকালকে হিউজ রেকর্ড পরিমাণ তার লেনদেন হয়েছে।